কলকাতা থেকে কাবুল যাত্রার যে ব্লুপ্রিন্ট যেটা আরম্ভ হয়েছিল 17 জানুয়ারি 1941 সালের মধ্যরাত্রের পর, এই ব্লুপ্রিন্টটা জানতেন 4 জন লোক। প্রথম সুভাষচন্দ্র, যিনি যাবেন। দ্বিতীয় ছিলেন আমার মাতামহ শ্রী শরৎচন্দ্র বসু। তৃতীয় ছিলেন বেঙ্গল ভলেন্টিয়ার্সের এই মহান ব্যক্তিটি শঙ্করেন্দ্র মুখার্জী। এবং চতুর্থ ব্যক্তিটি ছিলেন ফরওয়ার্ড ব্লকের উত্তর পশ্চিম সীমান্তে একজন বিরাট বড় নেতা, সীমান্ত নেতা মিয়া আকবর শাহ। এছাড়া আমি আবার বলছি, এছাড়া যারা যারা এই মহাবিষ্ণুরে অংশগ্রহণ করেছিলেন তারা খালি জানতেন তাদের কি কাজটা করতে হবে, এর বেশি আর কিছু। তার কারণ আপনারা অনেকে হয়তো জানেন না, মহাবিষ্ণুরের আগে নেতাজি সুভাষচন্দ্র বসু ঠিক করেছিলেন উনি রাশিয়ায় পালিয়ে যান। কিন্তু কোন একটা কারণে কথাটা জানাজানি হয়ে যাওয়াতে সেই যাওয়াটা কিন্তু বানচাল করতে হয়েছিল। অর্থাৎ এরা অতি সাবধানী হয়ে গিয়েছিলেন যখন মহানিষ্ক্রমণ। আপনাদের জ্ঞাতার্থে বলি, আমি একটি সম্প্রতি বই লিখেছি গত বছর, এটা বইমেলায় প্রকাশিত হয়েছে মহানিষ্ক্রমণ নিয়ে। নেতাজি সুভাষচন্দ্র বসুর মহানিষ্ক্রমণ পটভূমি ও ইতিহাস। অনেকে প্রশ্ন করেছেন এত বছর পদে আপনি হঠাৎ মহানিষ্ক্রমণ দিয়ে বই লিখতে যাবেন। আমার একটাই কথা, পটভূমিটা হচ্ছে সব থেকে জরুরি। হঠাৎ করে সুভাষচন্দ্র মহানিষ্ক্রমণ করতে গেলেন কেন, কারণটা কি, তার পর্যালোচনা হওয়া দরকার ছিল। আমি সেই পর্যালোচনা করার কিঞ্চিত চেষ্টা করেছি। তার কারণ, ঢাকা নারায়ণগঞ্জ থেকে ফেরার পর সুভাষচন্দ্রকে ব্রিটিশরা গ্রেপ্তার করে। কারণটা কি? সুভাষচন্দ্র বাংলার বিপ্লবীদের উস্কে দিচ্ছে। প্রত্যক্ষ যোগাযোগ আছে সুভাষচন্দ্রের বাংলার বিপ্লবীদের সঙ্গে। অর্থাৎ সুভাষচন্দ্রর নামে 1924 সাল থেকে যখন তিনি মান্দালায় জেলে বন্দী, তখন থেকে একটা স্ট্যাম্প মেরে দিল তার নামের এগেইনস্টে ব্রিটিশরা, এনিমি নাম্বার 1 অফ দ্য ব্রিটিশ এম্পায়ার। এবং যুদ্ধ আসন্ন তখন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তারা দেখল সুভাষচন্দ্রকে বাইরে রাখা অত্যন্ত ভয়ানক ব্যাপার হয়েছে। কারণ সুভাষচন্দ্র বারবার বলছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সুযোগ আমাদের নিতে হবে, চরম আঘাত হানতে হবে ব্রিটিশ সাম্রাজ্যবাদকে। এই আতঙ্কে তারা সুভাষচন্দ্রকে গ্রেপ্তার করলেন এবং ঠিক করলেন যতদিন না যুদ্ধ শেষ হবে ততদিন সবাইকে ছেড়ে দেওয়া হবে, সুভাষচন্দ্র বসুকে ছাড়া হবে। মহানিষ্ক্রমণ করতে গেলে ছলে বলে কৌশলে তাকে জেল থেকে বেরোতে হবে। আমরণ অনশন আরম্ভ করলেন জেলে। প্রথমে ব্রিটিশ সরকার পাত্তা দেয়, কিন্তু যখন দেখল সত্যি সত্যি সুভাষচন্দ্রের শরীর খুব খারাপ হয়ে গেছে, ভেঙে পড়ছে, তিনি অসুস্থ বোধ করছেন, তার ওজন কমে যাচ্ছে, তখন প্যারোলে তাকে ছাড়লো। সত্যটা কি? 38/2 এলকিন রোডের বাড়িতে তাকে নজরবন্দি হয়ে থাকতে হবে। 24 ঘন্টা পাহারা দেবে ব্রিটিশ পুলিশ এবং গোয়েন্দা।
এবং তিনি বাইরে কোনো সভা সমিতি করতে পারবেন না, বেরোতে পারেন। সেই আরম্ভ হলো মহানিষ্ক্রমণের যে কর্মসূচি। তার কারণ প্রথম বিশ্বযুদ্ধ পর থেকে, আগের থেকেই কিছু ইতিহাস সুভাষচন্দ্রের চোখের সামনে ভাসছিল। কি করে নানান ব্যাপারে ভারতবর্ষের মধ্যে সশস্ত্র বিপ্লব করে ভারতবর্ষকে স্বাধীন করা যায় এবং পূর্ণ স্বরাজ আনা যায়। এই পূর্ণ স্বরাজের মানে হচ্ছে পূর্ণ স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা এবং সামাজিক স্বাধীনতা। তার রাজনৈতিক গুরু চিত্তরঞ্জন দাস এই কথা বলে গেছেন, সুভাষচন্দ্র এই কথা বলেছে। এবং ওই নজরবন্দি হয়ে থাকা এলবিন্টনের বাড়ি থেকে কিন্তু আরম্ভ হলো এই মহানিষ্ক্রমের ঘটনা। কি করে হলো কিনা আমরা বিস্তারিত যাচ্ছি না, আপনারা যদি আমার বইটা পড়েন জানতে পারবেন। তো এখন ব্যাপারটা হচ্ছে সত্যরঞ্জন বংশী কত মাসের লোক ছিলেন সুভাষচন্দ্রের, সেটা আপনারা বুঝতে পেরেছেন। এবং 1928 সালের শেষ দিকে সুভাষচন্দ্র যখন বেঙ্গল ভলেন্টিয়ার্স রচনা করে, তখন মূল দায়িত্ব দেওয়া হয়েছিল মেজর সত্যরঞ্জন বংশীকে। মেজর কিন্তু কোনো আর্মির মেজর নয়, এটা বেঙ্গল ভলেন্টিয়ার্স একটা সামরিক শিক্ষায় একটা বাহিনী তৈরি করা হয়েছিল, সামরিকভাবে কুচকাওয়াজ করবে। তার কারণ নেতাজি নিজে মনে করতেন যে কোনো প্রতিষ্ঠান চালাতে গেলে স্বেচ্ছাসেবকের দরকার, এবং এই স্বেচ্ছাসেবকের প্রধান কথাটা হচ্ছে নিয়মানুবর্তিতা, ডিসিপ্লিন। এবং এই ডিসিপ্লিনটা বজায় রাখতে গেলে তাদের সামরিক শাসনে শিক্ষিত করতে হবে। ঠিক সেই জন্যই বাংলার প্রত্যেকটি জায়গা থেকে ছেলে মেয়েদের আনা হয়েছিল কলকাতা শহর। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মেজর সত্যরঞ্জন বংশীর তত্ত্বাবধানে তারা কুচকাওয়াজ করেছিল। আমি পরবর্তী অধ্যায়টা একদম পরে শেষ করব। তার আগে বলি 1928 সাল ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের রাজনীতিটা একটা গুরুত্বপূর্ণ সাল। বেঙ্গল ভলেন্টিয়ার্স তৈরি হয়েছিল শেষের দিকে, কিন্তু প্রথম দিকে তখন প্রায় 1 বছর আগে মান্দালয় জেল থেকে মুক্তি পেয়েছেন সুভাষচন্দ্র। তাকে নির্বাচিত করা হলো বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেস কমিটির সভাপতি। তিনি বাংলার সব জায়গায় ঘুরে বেড়ালেন। কি একটা জিনিস দেখতে পেলেন যে 1818 সালে রেগুলেশন অ্যাক্ট নাম্বার 3 তে যেসব রাজবন্দীরা বিনা বিচারে আটকে আছে তাদের পরিবারের চরম দুরবস্থা। তিনি চিন্তা করলেন কি করা যায়। তিনি তখন আহ্বান করলেন বাংলার মানুষদের কাছে, বিশেষ করে ছাত্র সমাজের কাছে, যে আমরা একটা রাজবন্দীদের অর্থ সংগ্রহ করে একটা অর্থ ভান্ডার তৈরি করি। এই অর্থ ভান্ডার দিয়ে বিনা বিচারে আটক রাজবন্দীদের পরিবারকে আমরা কিছু আর্থিক সাহায্য করি। অভূতপূর্ব সাড়া পাওয়া, বিশেষ করে ছাত্র সমাজে। কলকাতা এবং বাংলায় প্রত্যেকটি কলেজে ওরা আলাদা করে সমিতি তৈরি করলো এই অর্থ ভান্ডারের জন্য। বিপুল অর্থ তুলে দেওয়া হলো সুভাষচন্দ্র বসু। এই আন্দোলন সূচনা হয়েছিল 1928 সালে। পরবর্তীকালে আমরা দেখলাম, ইতিহাসই বলছে 1928 সালে রচিত হল অল ইন্ডিয়া স্টুডেন্টস ফেডারেশন। এই ঐতিহাসিক সংস্থা
ছাত্র ফেডারেশন কংগ্রেসের ছত্র ছায়ায় এটি আরম্ভ হয়েছিল কিন্তু 1928 এবং 1928 সালের শেষের দিকে আমি বললাম এই বেঙ্গল ভলেন্টিয়ার্স রচনা উদ্দেশ্যটা কি ছিল। সেই সময় পার্ক সার্কাসে কলকাতায় জাতীয় অধিবেশন হওয়ার কথা ছিল, জাতীয় কংগ্রেসের বার্ষিক অধিবেশন। তখন কংগ্রেসের সভাপতি ছিলেন পণ্ডিত মতিলাল নেহরু। পণ্ডিত মতিলাল নেহরু তার পরিবার সহ কলকাতা শহরের হাওড়া স্টেশনে পৌঁছবেন। বেঙ্গল ভলেন্টিয়ারদের প্রথম কাজটা কি, তারা সামরিক কায়দায় কংগ্রেসের রাষ্ট্রপতিকে হাওড়া স্টেশন থেকে পার্ক সার্কাস ময়দানে কুচকাওয়াজ করে নিয়ে যাবে। 24টি সাদা ঘোড়ার গাড়িতে রাষ্ট্রপতিকে বসিয়ে সামনে পেছনে অশ্বারোহী এবং পদাতিক বাহিনীর মতো তারা কুচকাওয়াজ করতে করতে এলেন। সেই বেঙ্গল ভলেন্টিয়ার্সের সর্বাধিনায়ক ছিলেন নেতাজি সুভাষচন্দ্র, জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফ। ঠিক ওই শকটটার সামনেই একটি গাড়িতে তিনি দাঁড়িয়ে তীক্ষ্ণভাবে নজর দিচ্ছিলেন কুচকাওয়াজটা ঠিক মতো করছে। তাদের পৌঁছে দেওয়া হলো, রাষ্ট্রপতিকে পৌঁছে দেওয়া হলো। রাষ্ট্রপতিকে পৌঁছে দেওয়ার পরে তাদের কাজটা কি হলো, ভলেন্টিয়ার হিসেবে ভিড় সামলানো এবং পথে ঘাটে যানবাহন সেটাকে সামলানো। এইরকম অভূতপূর্ব কংগ্রেস অধিবেশন এর আগেও হয়নি, পরবর্তীকালেও হয়নি, অন্তত কেউ দেখেন। এই বেঙ্গল ভলেন্টিয়ার্স এবং এই বর্ণাঢ্য অনুষ্ঠান পার্ক সার্কাস ময়দানে সেদিন হয়েছিল। পণ্ডিত মতিলাল নেহরু ব্যর্থহীন ভাষায় বলেছিলেন আজকে বাংলার যুব সমাজ যে নিয়মানুবর্তিতার পরিচয় দিল, যেভাবে তারা আমাকে অভ্যর্থনা করলো, আমি আশা করব এই ধরনের সামরিক কায়দায় গড়ে উঠুক সারা ভারতবর্ষে সেবা পায়। এবং আরেকটি ঘটনা বলে আমি শেষ করব। ওই 1928 সালে কংগ্রেস অধিবেশনে আরেকজন চুপিসারে একজন উপস্থিত হয়েছিলেন। তিনি ছিলেন শহীদে আজম ভগৎ সিং। সংঘাত হত্যা তখন হয়ে গেছে। ভগৎ সিং লুকিয়ে লুকিয়ে দাঁড়াচ্ছে। তিনি এখানে এসে অনুশীলন সমিতির কিছু বিপ্লবীদের সঙ্গে যোগাযোগ করলেন। অন্যতম বিপ্লবী মহারাজ ত্রিলোকনাথ চক্রবর্তী। তিনি অনুরোধ করলেন পাঞ্জাবের জন্য এমন একজন লোক আমাকে দিন যিনি বোমা বানানোর বর্ণনা জানেন। কারণ আমরা পাঞ্জাবের বিপ্লবীরা আমরা বোমা মারতে পারি না, বোমা বানাতে পারি। তখন ত্রিলোকনাথ চক্রবর্তীর উদ্যোগে এবং অনুশীলন সমিতির উদ্যোগে কানপুরে পাঠানো হলো আরেক বাংলার বিপ্লবীকে, বিপ্লবী জটিল দাস।
যিনি বোমা প্রস্তুত করতে পারতেন খুব ভালো। কানপুর কেন? কারণ তখন ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির মেন হেডকোয়ার্টার ছিল কানপুর এবং লাহোর, এবং ওই যে বোমাটি তৈরি হলো সেই বোমাটি কেন্দ্রীয় আইনসভায় নিক্ষেপ করলেন শহীদ আজম ভগৎ সিং এবং বটুকেশ্বর নন্দী, বটুকেশ্বর দত্ত আরেকজন বাঙাল। পরবর্তীকালে অনেককে জেলে বন্দি করা হলো, তার মধ্যে অন্যতম যতীন দাস। তখন ব্রিটিশ জেলে যা ব্যবস্থা করা ছিল তার বিরুদ্ধে যারা প্রতিবাদ করলেন, অনেকে অনশন করলেন। যতীন দাস বললেন, তোমাদের উপরে অনেক কাজ আছে, পাঞ্জাবকে তোমরা গড়ে তোলো, আমি একা অনশন করবো। তিনি একা অনশন আরম্ভ করলেন এবং 63 দিন পরে আমরা সবাই জানি যে যতীন দাস ইহলোক ত্যাগ করলেন। যতীন দাস মারা যাবার পরে ব্রিটিশরা কোনো ট্রেনে কম্পার্টমেন্ট দেবে না, এমনই অশ্রদ্ধা। তখন কলকাতায় বসে সুভাষচন্দ্র বসু একটা ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট রিজার্ভ করালেন, বলেন ওইখানে নিয়ে এসে যতীন দাসকে। এবং যতীন দাসের নশ্বর দেহ যখন ছাড়া পেল, ভগৎ সিং এর মা বললেন, মেরে বেটে কো মেরে পাস নিয়ে আও। যতক্ষণ যতীন দাসের নশ্বর দেহ ছিল লাহোরে, ওই ভগৎ সিং এর বাড়িতে ছিল, শিয়ারে বসেছিলেন মাতাজি, মাঝে মাঝে যতীন দাসের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এই যে পাঞ্জাব আর বাংলাকে সুদৃঢ় করা, এর মূলেও ছিল কিন্তু বেঙ্গল ভলেন্টিয়ার্স, এর মূলেও ছিল অনুশীলন সমিতি বিবর্তন। এই কথাটা আমাদের গুরুত্বপূর্ণ দিক থেকে চিন্তা করতে হবে, মনে রাখতে হবে। এবং আমরা জানি পরবর্তীকালে যখন লাহোর থেকে ট্রেনে করে যতীন দাসের নশ্বর দেহটা এলো, মাঝপথে স্টেশনগুলোতে উপচে পড়া ভিড়, প্রত্যেকে মারা যাবে ওড়ে পড়ে গেছে। হাওড়া স্টেশনে যখন পৌঁছলো, তখন হাওড়া স্টেশনে উপস্থিত সুভাষচন্দ্র বসু এবং যতীন্দ্র মোহন সেনগুপ্ত। নশ্বর দেহটাকে নিয়ে যাওয়া হয়েছে। যতীন দাসের ভাইপো শ্রী মিলন দাসের মুখে আমি নিজে শুনেছি, আমি গিয়েছিলাম তার সঙ্গে দেখা করতে। মিলন দাস আমাদের মধ্যে নেই। মিলন দা বলেছিলেন, সাধারণ যাত্রা কিন্তু ছিল না ওই নশ্বর দেহটা নিয়ে। আপনারা রিলে রেসটা দেখেছেন তো, ব্যাটন চেঞ্জ হয়, এত ভিড় ছিল, রিলে রেসের মতন কাঁধে 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 ওটা কেওড়াতলা বলতে চলে গিয়েছে। তো কেওড়াতলা গিয়ে দেখা গেল যতীন দাসের ছোট ভাই, যিনি হাওড়া স্টেশনে ছিলেন, তাকে ফেলে এসেছিল। আবার লোক করল, মোকাবিলা করবে কে? তাকে নিয়ে আসা হলো, তিনি এলেন, মোকাবিলা করলেন, চিতা জ্বলল। যখন ছাই হয়ে গেল, সুভাষচন্দ্র সেইখান থেকে এক ফোঁটা ছাই নিয়ে তার কপালে আর তার বুকে লাগিয়ে প্রত্যেককে বললেন, এই ছাইটা তোমরা কপালে আর বুকে লাগাও। এই অনশন কিন্তু খালি অনশন নয়, এই অনশন একটা বিপ্লবের প্রতীক। তোমরা ভুলো না যতীন দাসকে, তোমরা ভুলো না তার আত্মত্যাগকে। এই 1928 সাল এবং 1929 সাল, এটা কিন্তু বাংলা তথা ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসের একটা উজ্জ্বলতম আমাদের ভুলে ছিল। অল বেঙ্গল স্টুডেন্টস ফেডারেশন ফরমেশন, তারপরে বেঙ্গল ভলেন্টিয়ার্সের ওই কীর্তি,
পরবর্তীকালে সেই বন্ধুরই হাত ধরে কলকাতা থেকে লাহোরের ব্লুপ্রিন্ট তৈরি করা এবং 17ই জানুয়ারি যুক্তরাষ্ট্রের পর 1941 সালে সেই ঐতিহাসিক প্যারিস ভ্রমণ, এটা যদি আমরা এই পরপর ঘটনাগুলো যদি আমরা ভুলে যাই বন্ধু, তাহলে কিন্তু আমরা ইতিহাসকে অবমান করব। তাই আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, ইতিহাসগুলো ঘরে ঘরে নিয়ে যান, দাবি করুন পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায় যে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসটা চূড়ান্তভাবে এবং সত্যভাবে লিখতে হবে। আজকের এই বিকৃত অর্ধসত্য ইতিহাস আমরা আর করব না, এটা 3টে প্রজন্ম করে। আমি এই বলেই আমার উদ্যোক্তাদের আমার অশেষ ধন্যবাদ। আমি লোকটা খুব সাধারণ, একটিমাত্র আমার গুণ আছে যে বসুমারি আমার মনে হবে, তো সেই নিয়ে একটু পড়াশোনা করেছি। আমার মাতামহকে নিয়ে, শরৎচন্দ্র বসুকে নিয়ে পড়াশোনা করেছি, সুভাষচন্দ্রকে নিয়ে পড়াশোনা করেছি, কিছু লেখালেখি করে নিজের মনে কারণ আমি এখন অবসরপ্রাপ্ত একজন বেকার মানুষই বলতে পারে। তো সেই ভাবে আমি একটু ইতিহাসটাকে তুলে ধরতে চাই। অনেক সভা সমিতিতেও আমি এই কথাগুলো বলেছি, আমার কথাগুলো একটু মনে রাখবেন এবং এগুলো যাতে আপনার পরিবারের লোক, আপনার পাড়ার লোক, আপনার বন্ধু বান্ধব জানতে পারে, সেদিকে একটু খেয়াল রাখবেন। অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ।